নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। আপনি তো আব্রাহাম লিঙ্কনের কথা আউড়েই খালাস, ওই যে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। গণতন্ত্র নাকি মানুষের, মানুষের দ্বারা, মানুষের জন্য। তার জন্যই আমরা নির্বাচনে ভোট দিয়ে আমাদের সরকার নির্বাচিত করি। কিন্তু ভেবে দেখুন, সেই নির্বাচনের এক বিরাট অঙ্গ হলো প্রচার। কেবল সরাসরি বলা যে ওহে আমাদের ভোট দাও, এই দেখো আমাদের চিহ্ন, এই দেখো আমাদের পতাকা, এই যে আমাদের ম্যানিফেস্টো, আমাদের ভোট দাও। ব্যাপারটা এত সোজাও নয়। তার বাইরে আছে আপনার চারপাশের ঘটনা নিয়ে ক্রমাগত প্রচার। আপনি খবরের কাগজ পড়েন না, রিল দেখেন, তাও দেখেন না। খেতে ভালোবাসেন, আপনি বেড়াতে ভালোবাসেন, আপনি বই পড়তে ভালোবাসেন, আপনি যা করতে ভালোবাসেন সেটাই টার্গেট। সেখানেই পৌঁছে যাবে এক প্রচার, কিচ্ছু না, সাধারণ ইনফরমেশন। এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী পড়শি দেশ পাকিস্তানের মুখের ওপর বলতে পারলেন ঘর মে ঘুসকর মারেঙ্গে। বা ধরুন, এই তো প্রথমবার আমাদের দেশের প্রধানমন্ত্রী বিশ্বের কোনো বড় সংগঠনের মাথায় বসলেন। 20টা দেশের নেতারা আমাদের প্রধানমন্ত্রীকে তাদের নেতা হিসেবে মেনে নিলেন। বা ধরুন, আমাদের দেশ তো ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য ইন্ডিয়া। তাহলে মুসলমানরা এখানে কেন? এরকম মিথ্যে আর অর্ধসত্য ভরা প্রচার সর্বত্র। কিন্তু এসব প্রচার কোথায় পৌঁছে দিতে হবে, কিভাবে দিতে হবে, কারা দেবে, তার জন্য সারা বছর ধরে এক ফ্যাক্টরি চালাতে থাকে বিজেপি। বাকিরা সেই খেলায় লক্ষ্য যোজন পিছিয়ে আছে। আর সেই জন্য দরকার প্রচুর টাকা। আজ নয়, সেই 52 সাল থেকেই টাকা লাগতো, কিন্তু এখন তা বিশাল। এবং যে যত বেশি টাকা খরচ করতে পারবে সে তত বেশি এগিয়ে থেকে খেলবে। মানে নির্বাচনের মাঠটা এখন অসমান। অসমান মাঠ ছিলই, আগেও প্রচারের জন্য টাকা লাগতো, কিন্তু বিজেপি সেটাকে এক শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। এই গণতন্ত্র বজায় রাখতে আমাদের, মানে আম আদমির কত খরচ হয় মাথায় রাখবেন। গণতন্ত্র বজায় রাখার সরকারি খরচ কিন্তু ভীষণ গণতান্ত্রিক। মানে তার জন্য আপনি যত দেন বা মিস্টার আম্বানি বা আদানি যত দেন, তার মধ্যে কোনো ফারাক নেই। গণতন্ত্র বজায় রাখতে প্রথম খরচ নির্বাচনের। তার হিসেবটা দেখুন। 1952-তে আমাদের দেশে প্রথম নির্বাচনের জন্য খরচ হয়েছিল 10.45 কোটি টাকা। তখনকার জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথা পিছু 60 পয়সা। 57-তে খরচ কমে দাঁড়ায় 5.9 কোটিতে, মাথা পিছু 30 পয়সা। 62-তে 7.32 কোটি টাকা, মাথা পিছু আবার সেই 30 পয়সা। নেহরু মারা গেছেন, 67-তে ভোট, 10.8 কোটি টাকা খরচ হলো, মাথা পিছু 4 পয়সা। এরপর 71, ইন্দিরা গান্ধী, নব কংগ্রেস, মোট খরচ 11.61 কোটি, মাথা পিছু 4 পয়সা। 77-এ জনতা সরকার এলো, নির্বাচনে মোট খরচ 23.4 কোটি টাকা, মাথা পিছু 7 পয়সা। সরকার টিকলো না। 80-তে আবার নির্বাচন, খরচ 54.77 কোটি টাকা, মাথা পিছু 1.5 টাকা। 84 থেকে 85-এর নির্বাচন, 81.51 কোটি টাকা, মাথা পিছু 2 টাকা। 89 নির্বাচন, মোট খরচ 154.22 কোটি টাকা, মাথা পিছু খরচ 3.1 টাকা। 91-92 নির্বাচন, মোট খরচ হলো 359.1 টাকা, মাথা পিছু 7 টাকা। 96 সালে নির্বাচনে খরচ হলো 597.34 কোটি টাকা, মাথা পিছু খরচ দাঁড়ালো 10 টাকা। 2 বছর পরেই আবার ভোট। 98 সালে নির্বাচনে খরচ হলো 666.22 কোটি টাকা, মাথা পিছু খরচ দাঁড়ালো 11 টাকা। 1 বছর পরে আবার ভোট। 1999-তে নির্বাচনের খরচ 947.68 কোটি টাকা, ভোটার সংখ্যা দিয়ে ভাগ করলে মাথা পিছু 15 টাকা। 2004-এর নির্বাচনে 1113.88 কোটি টাকা, মাথা পিছু খরচ 17 টাকা। 2009-এর নির্বাচনে মোট খরচ হলো 846.67 কোটি টাকা, মাথা পিছু 12 টাকা। আগের নির্বাচনে একটু কম খরচ হয়েছিল।
2014-তে তা 1 লাফে বেড়ে দাঁড়ালো 3,870 কোটি টাকায়। 4 গুণ খরচ বাড়ল, 46 টাকা মাথাপিছু খরচ হলো। 2019-এ 6,500 কোটি টাকা মোট খরচ, মাথাপিছু খরচ 72 টাকা। মানে 52 গণতন্ত্র প্রতিষ্ঠা করার খরচ মাথাপিছু 60 পয়সা। 2019 সালে সেই গণতন্ত্রকে বজায় রাখার খরচ মাথাপিছু বেড়ে দাঁড়ালো 72 টাকায়, মানে 120 গুণ। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। অন্য হিসেবটা দেখুন। 1948 সালে কলকাতায় জুট মিলে একজন শ্রমিকের ন্যূনতম মজুরি ছিল 26 টাকা। আজকের মূল্যের পরিপ্রেক্ষিতে কোথা থেকে পেলাম? অস্কার ওয়ার্নাটি শিকাগো প্রেস জার্নালে তার গবেষণাপত্র ওয়েজেস ইন ইন্ডিয়াতে লিখছেন, 1948-এর আগে কলকাতার জুট মিল মজুরদের কোনো নির্দিষ্ট মজুরি ছিল না। 1948-এ ইন্ডাস্ট্রিয়ালস ট্রাইব্যুনাল অফ ওয়েস্ট বেঙ্গল ন্যূনতম মজুরি ধার্য করে 26 টাকায়। 2019-এ 15ই মার্চ 21টা ট্রেড ইউনিয়ন লাগাতার ধর্মঘটের ডাক দেয়। তার আগেই সরকার আলোচনায় বসে এবং 14ই মার্চ মজুরি চুক্তি সম্পন্ন হয়। তাতে ঠিক হয় জুট মিল ওয়ার্কারদের ন্যূনতম মজুরি হবে 385 টাকা। মানে 1948-এর 26 টাকা বেড়ে 385 টাকা, মানে মজুরি বাড়লো 14 গুণ। ওদিকে গণতন্ত্র বজায় রাখতে নির্বাচনের খরচ বেড়েছে 120 গুণ। কি গণতান্ত্রিক, তাই না? এবং এখানেই তো শেষ নয়, নির্বাচনের খরচ তো সরকারের, দলের খরচ সেখানে অবশ্য আপনার মানে আম আদমির ভূমিকা বড্ড কম। টাকা আসছে, বড় বড় শিল্পপতিরা টাকা দিচ্ছে 100, 150, 300 কোটি টাকা। সেখানে কে বা আগে প্রাণ করিবেক দান, তারই লাগি কারাকারি। কারণ যত দেবেন তার 100 গুণ উসুল করে নেবেন। এবং এরকম ভাবার কোনো কারণ নেই যে শিল্পপতিরা কেবল যারা সরকারে আছেন, যারা জিতে ক্ষমতায় আসবেন তাদেরই টাকা দেবেন। তারা ব্যবসায়ী, সকলকে কিছু করে দেবেন। সব দলের সঙ্গেই তাদের সুসম্পর্ক। হ্যাঁ, টাকার পরিমাণ কমবে। কংগ্রেস জামানায় কংগ্রেস বেশি টাকা পেত, বিজেপি জামানায় বিজেপি। কিন্তু মোদিজির জামানা অন্য কথা বলে, তার চালচলনই আলাদা। তিনি ন্যূনতম বিরোধিতাও পছন্দ করেন না, মনে রেখে দেন। তার জামানায় তার ঘনিষ্ঠ শিল্পপতিদের আঙুল ফুলে কলা গাছের গল্প তো সবাই জানে, আমরাও বলেছি। কেমন করে আম্বানি সুযোগ পাচ্ছেন, কেমন করে আদানির সদ্য গজিয়ে ওঠা কোম্পানিকে 6টা এয়ারপোর্ট বেচে দেওয়া হলো, আম্বানিও পেয়েছেন। 2019-এর নির্বাচনী প্রচারে খরচ হয়েছে 55,000 কোটি টাকা। 9,000 কোটি খরচ হয়েছিল 1998 নির্বাচনে। এবং ওই 55,000 কোটি টাকার প্রায় অর্ধেক 27,000 কোটি টাকা খরচ করেছে বিজেপি। বাকিরা কেউ ধারে কাছেও আসবে না। গণতন্ত্রের জন্য এ খরচের পাই পাই বুঝে নেবেন শিল্পপতিরা, কিন্তু এক জুট মিল শ্রমিক কোনো রকমের সংসার চালাতে হিমশিম খাবে। গণতন্ত্রের জয় হোক। আচ্ছা, নির্বাচন কি লোকসভারই হয়? রাজ্যে রাজ্যে নির্বাচন হয়, তারও খরচ আছে। কেবলমাত্র লোকসভা নির্বাচন করাতেই 2019-এর সরকারের খরচ 6,500 কোটি টাকা। তাহলে 28টা রাজ্যের বিধানসভা নির্বাচনের কথাটা ভাবুন। খুব কনজারভেটিভ এস্টিমেট বলছে 19,000 কোটি টাকা। তার মানে আপনার বিধানসভার এমএলএ আর লোকসভার এমপি নির্বাচন করতেই খরচ 25,500 কোটি টাকা। আপনি ভাবছেন, যাক বাবা, 25,500 কোটি টাকা দিয়ে গণতন্ত্র তো বাঁচানো গেল। ভাবছেন, ভাবুন, কিন্তু মাথায় রাখুন, সারা দেশে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের নির্বাচনও হয়। তার খরচ আরও 10,000 কোটি। দেশজোড়া গণতন্ত্রের দাম দাঁড়ালো 35,500 কোটি টাকা। এখানেই শেষ? আরে দাঁড়ান মশাই, গণতন্ত্র অত্যন্ত মূল্যবান, আগেই বলেছি। আসছি সে কথায় বিরতির পর। এমপি, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান ইত্যাদির মাইনে ভাতা কে দেবে? সেও তো সরকারের খরচ। 2015-তে কেবল লোকসভার সাংসদদের মাইনে দেবার খরচ ছিল 176 কোটি টাকা। 2019-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে 214 কোটি টাকা। 543 জন সাংসদের মাইনে 214 কোটি টাকা, মাথাপিছু 40 লক্ষ টাকা। এটা কিন্তু মাইনে। তেনার প্লেনে, ট্রেনে, গাড়িতে চড়ার খরচ, হাসপাতাল, টেলিফোন, গ্যাস ইত্যাদির খরচ কিন্তু এতে ধরা নেই। এবং জেনে রাখুন, এসবের জন্য সাংসদ, এমপি সাহেবকে ইনকাম ট্যাক্স দিতে হয় না। কে এই আইন করলো? কেন? সাংসদরাই।
তারা বসে গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা যেহেতু দেশের জন্যই কাজ করছেন, অতএব তার জন্য কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। এরপর রাজ্যসভা রয়েছে, 250 জন, সেখানেও মাইনে 1 লাখ। ডেলি অ্যালায়েন্স মানে যতদিন রাজ্যসভায় যাবেন 2000 টাকা, কনস্টিটিউয়েন্সি অ্যালায়েন্স 70,000 টাকা, অফিস এক্সপেন্স 60,000 টাকা, নিজের পরিবারের যাতায়াত, টেলিফোন, মেডিকেল এক্সপেন্সেস, গাড়ি কেনার জন্য ইন্টারেস্ট ফ্রি লোন 4 লাখ, গ্যাস, জল, সব মিলিয়ে ধরলে তা 1.5 লাখ তো হবেই। রাজ্যসভার 2018-19-এর মোট খরচ 411 কোটি টাকা। এরপর দেশের প্রতিটা রাজ্যের এমএলএ আছেন কাউন্সিলর, পঞ্চায়েত ইত্যাদির নির্বাচিত প্রতিনিধি। তাদের মাইনের সুযোগ সুবিধে সব মিলিয়ে দেশের গণতন্ত্র বজায় রাখার জন্য যাদের নির্বাচিত করলেন, তাদের মাইনে আর সুযোগ সুবিধে দিতে খরচ হবে বছরে নয় করে 2000 কোটি টাকা, 5 বছরে 10,000 কোটি টাকা। এরপর হেরে গেলে ক্ষতি নেই, পেনশন আছে আজীবন, রেলের প্লেনের টিকিট আছে, মেডিকেল ফেসিলিটি আছে, ফোনের বিল আছে, এবং সবই ট্যাক্স ফ্রি। গণতন্ত্র কি ভীষণ দামি, তাই না? এরপরও শুনলেও অবাক হবেন যে এই এমপি বা এমএলএদের কেউ জেলে থাকলে, গ্রেফতার হলে, এমনকি দোষী সাব্যস্ত হলেও তারা মাইনে বা পেনশন পেতেই থাকবেন। হরিয়ানার চৌটালা বা বিহারের লালু যাদব পেয়ে যাচ্ছেন, ওই সামান্য টাকাও তারা ছাড়েন না। এটাও গণতন্ত্রের মূল্য। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।